তলপেটে ব্যথা, ইউরিনে জ্বালা, এছাড়া ইউরিন করতে গেলে আটকে আটকে যাচ্ছে, বা লালচে বা হলদে ইউরিন হচ্ছে, ভাবছেন জল খাওয়া কম হয়ে গেছে তার জন্যই হচ্ছে, কিন্তু জল খাচ্ছেন কমছে না, তাহলে হতে পারে কিন্তু আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হয়েছে। এখন গরমকাল, এই জিনিসটা খুব কমন, তাই আমাদের কিন্তু এই ইউটিআই সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং নিজেকে ইউটিআই থেকে বাঁচিয়ে রাখতে হবে। নমস্কার, আমি ডক্টর চিন্ময় আনন্দনাথ। আমি আজকে এই গরমকালে ইউটিআই নিয়ে পেশেন্টরা কীরকমভাবে ভুগছে বা কীরকমভাবে আমি পাচ্ছি সেই নিয়ে, এবং আপনার মধ্যে যেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন না ছড়ায় সেই জন্যই এই ভিডিওটা তৈরি করছি। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো এই সিজনে আপনি নিজেকে ইউটিআই থেকে বাঁচাতে পারবেন বা আপনার ফ্যামিলিকে ইউরিন ইনফেকশন থেকে বাঁচাতে পারবেন। তো আসুন শুরু করা যাক। প্রথমত, এই ইউরিন ইনফেকশনটা কি এবং এই ইউরিন ইনফেকশনটা ঠিক কোন কোন অর্গানে হয়। প্রথমত, ইউরিন ইনফেকশন হচ্ছে আমাদের জেনিটো ইউরিনারি সিস্টেম, এই পুরো সিস্টেমের যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় তাহলে সেই জায়গাটা থেকেই কিন্তু ইউরিন ইনফেকশন আমরা বলে থাকি। এই ইউরিন ইনফেকশন শুরু হয় আমাদের কিডনি থেকে, এবং ওই কিডনি থেকে শুরু করে পুরো ইউরিনারি ট্র্যাক্ট মানে ইউরেটার, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার যে কোনো পার্টে যদি কোনো রকমের কোনো ইনফেকশন থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি। এটা কেন হয়? এটা হতে পারে বিভিন্ন রকম কারণে। এক, জল কম খাওয়া, ডিহাইড্রেশন, সেখান থেকে আমাদের ইউরিন কনসেন্ট্রেশন বাড়ে, মানে ইউরিনটা ভারী হয়ে যায়। যদি ইউরিন ভারী হয়ে যায় সেখান থেকেও কিন্তু বিভিন্নভাবে ইউরিন ইনফেকশন হতে পারে। দ্বিতীয়ত, বাইরে কোনো টয়লেটে গেলে সেইখান থেকে কন্টামিনেশনের ফলে এই ইউরিন ইনফেকশনে কন্টামিনেশন পার্টে কিন্তু ফিমেলরা বেশি এফেক্টেড হয়, কারণ ফিমেলদের ইউরেথ্রাটা ফিজিওলজিক্যালি ছোট হয় এবং মেলদের ইউরেথ্রাটা ফিজিওলজিক্যালি বড় হয়। সেই জন্য যে কন্টামিনেশন পার্ট বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে যে আমাদের অন্য কোনো পাবলিক টয়লেট বা কোনো জায়গায় গিয়ে ইউরিন ইনফেকশন হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু ফিমেল পেশেন্টদের বেশি দেখতে পাই। যখন কোনো পাবলিক টয়লেট বা কোনো কমন টয়লেটে পেশেন্টরা যায়, তখন যদি কোনোভাবে ওইখান থেকে কোনো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাস সেই ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে প্রবেশ করে এবং সে কিন্তু নিজের মতন করে বংশবৃদ্ধি করে সেই ইউরিন ইনফেকশনটা প্রেসিপিটেট করতে পারে। সুতরাং দুটো কারণ গেল, এক হচ্ছে গিয়ে আমার ডিহাইড্রেশন, দুই হচ্ছে গিয়ে কন্টামিনেশন, থার্ড হচ্ছে গিয়ে আমাদের ড্রেস বা আন্ডারগার্মেন্টস। অনেক সময় কিন্তু এই ঘামের ওয়েদারে বা এই গরম ওয়েদারে আমরা অনেক আন্ডারগার্মেন্টস ইউজ করি না ধুয়ে। যদি সেরকমভাবে ইউজ করা হয় তাহলেও কিন্তু সেখান থেকে ইউরিন ইনফেকশন প্রেসিপিটেট করতে পারে। ফোর্থ কি হতে পারে? ফোর্থ হচ্ছে ফিমেল পেশেন্টদের যখন মেনস্ট্রুয়েশন সাইকেল চলে তখন কিন্তু পার্সোনাল হাইজিন যদি ঠিকঠাক করে না মেনটেন করে সেখান থেকেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার খুব হাই চান্স রয়েছে। ফিফথ হচ্ছে যে কোনো রকমভাবে কোনো রকম যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় এবং যার সঙ্গে করা হচ্ছে তার মধ্যে যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকে তাহলে সেখান থেকে কিন্তু ছড়িয়ে যাওয়ার একটা হাই চান্স থাকে। সুতরাং এই মেইন 5টা কারণের জন্য কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা পেশেন্টদের মধ্যে দেখে থাকি। কি ধরনের উপসর্গ আছে বা কি ধরনের সিমটম পেশেন্টরা প্রেজেন্ট করে? প্রথমে যে কটা বললাম সেগুলো তো রয়েছে, তাও আমি একবার নতুন করে বলছি। পেচ্ছাপে জ্বালা, পেচ্ছাপ লাল হওয়া বা হলুদ হওয়া, পেচ্ছাপ করার সময় তলপেটে ব্যথা হওয়া, পেচ্ছাপ করার পরে ব্যথা করা, পেচ্ছাপ ফোটা ফোটা হওয়া বা পেচ্ছাপ ক্লিয়ার না হওয়া, জ্বর হতে পারে, সেই জ্বরের সঙ্গে কিন্তু কাঁপুনি, সেই জ্বরের সঙ্গে কিন্তু খুব বমি বমি ভাব, গা গোলানো, এগুলোও থাকতে পারে। এছাড়া কনস্টিপেশনেরও কিন্তু সমস্যা আমরা অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে পাই। এছাড়া পিঠের দিকে ব্যথা, যদি পাইলোনেফ্রাইটিস হয় মানে যদি কিডনিতে ইনফেকশনটা থাকে
তাহলে কিন্তু অনেক সময় পাইলোনেফ্রাইটিস হয়ে পিঠের দিকেও ব্যথা হতে পারে। এবার আমরা আসছি যে এই ইউরিন ইনফেকশন থেকে আমরা নিজেদেরকে কি করে প্রিভেন্ট করব। প্রথমত যে কারণগুলোর জন্য ইউরিন ইনফেকশন হয় আমি বললাম, সেই কারণগুলোকে ঠিক করতে হবে। সেই কারণগুলোকে ঠিক করলেই কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে কিছুটা হলেও বাঁচা যাবে। তার মধ্যে প্রথম কারণ আমি বলেছিলাম জল না খাওয়া। সুতরাং যদি সাফিসিয়েন্টলি জল খেতে পারেন অ্যাটলিস্ট 3 থেকে 3.5 লিটার, যদি আপনার কোনো রকম ফ্লুইড রেস্ট্রিকশন না থাকে। সেকেন্ড, আমি বলেছিলাম ইউরিন ইনফেকশন হতে পারে কমন টয়লেট বা পাবলিক টয়লেট থেকে। যখন পাবলিক টয়লেট বা কমন টয়লেট ইউজ করতে হবে তখন কিন্তু বিভিন্ন রকমের এখন ইউরিনারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য বিভিন্ন জেল বা স্প্রে পাওয়া যায় আমাদের ইন্টিমেট এরিয়া ক্লিন রাখার জন্য। সেগুলো কিন্তু ফিমেল পেশেন্টরা বা মেল পেশেন্টরা নিজেরা কিন্তু ক্যারি করতে পারেন। তৃতীয়ত বলেছিলাম আন্ডারগার্মেন্টস। তো যদি এই গরমের সিজনে রেগুলার আন্ডারগার্মেন্টস ক্লিন করা যেতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে আন্ডারগার্মেন্টস থেকে যে কন্টামিনেশনের চান্স থাকে বা ওখান থেকে যে ভাইরাস ব্যাকটেরিয়া আসার চান্স থাকে সেটা কিন্তু অনেকটাই কমে। এরপরে আমি আসছি মেনস্ট্রুয়েশন হাইজিন। মেনস্ট্রুয়েশন হাইজিন কিন্তু আপনারা যদি চান খুব ভালোভাবে মেনটেন করা যেতে পারে। এখন অনেক অ্যাডভান্স স্যানিটারি প্যাড বা স্যানিটারি ন্যাপকিন এসছে, সেগুলো যদি আপনারা রেগুলার ইউজ করেন বা ভালোভাবে যদি ক্লিন রাখেন তাহলে কিন্তু ওখান থেকেও কন্টামিনেশনের চান্স কমানো যেতে পারে। লাস্ট অপশন যেটা বলেছিলাম সেক্সুয়াল ইন্টারকোর্স, ওই সময়ও যদি আপনারা পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারেন বা কোনো রকম কোনো ব্যারিয়ার মেথড ইউজ করতে পারেন তাহলে সেখান থেকেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমতে পারে। এবার ধরুন আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন হয়ে গেল, তাহলে আপনি কি করবেন? তাহলে প্রথমত যেটা করবেন যে প্রথমত ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবুকে দেখাতে গেলে একটু সময় লাগছে, সেই পর্যন্ত আপনি কি করবেন? সেই পর্যন্ত আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে ফলের রস খেতে পারেন। ফলের রসে ইউরিনের কনসেন্ট্রেশন কমে, তার জন্য হচ্ছে গিয়ে আপনার ইউরিনটা ক্লিয়ার হবে এবং ইউরিনের জ্বালা ভাবটা কমবে। এছাড়া কি খেতে পারেন? এছাড়া ইউরিন অ্যালকালাইজার কিছু ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনি ইয়ে থেকে কিনে, ফার্মাসি থেকে কিনে বা ওষুধের দোকান থেকে কিনে জলের সঙ্গে গুলে 3 বেলা কি 2 বেলা করে খেতে পারেন, তাহলে কিন্তু একটু সিমটম রিলিফ আপনি পেতে পারেন। এইবারে ধরুন দুটো জিনিসই হলো কিন্তু তার সঙ্গে জ্বর আসছে, তাহলে আপনি কিন্তু গ্যাসের ওষুধ এবং প্যারাসিটামলও তার সঙ্গে অ্যাড করতে পারেন। কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যখনই আপনি ডাক্তার দেখাবেন বা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন সে কিন্তু আপনাকে ইউরিন কালচার করতে দেবে। সুতরাং নিজে থেকে পাকামো মেরে কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে ডাক্তারবাবুর কাছে যাবেন না। কারণ অনেক সময় যেটা দেখা যায় অ্যান্টিবায়োটিক একটা কি দুটো খাওয়ার পরে আমাদের ইউরিন কালচার রিপোর্ট নেগেটিভ হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু বডিতে থেকেই যায় ইনফেকশনটা এবং কিছুদিন পরে বা হয়তো কিছু সময় পরেই আপনার হচ্ছে আবার সিমটম চলে আসবে এবং সেই সিমটম থেকে কিন্তু আপনার বাড়াবাড়ি হতে পারে। এবার ডাক্তারবাবুর পরামর্শ নিলেন, আপনি অ্যান্টিবায়োটিক শুরু করলেন, ইউরিন কালচার করতে দিলেন। এরপরে আপনার কাজ হচ্ছে যে পরবর্তীতে যেন ইনফেকশন না হয় সেই দিকে খেয়াল রাখা। অনেক ডাক্তারবাবুরা হয়তো ইউরিন কালচার নতুন করে করিয়ে দেখে না, আবার অনেক ডাক্তারবাবুরা সাধারণত ইউরিন কালচার করে দেখে নেয় যে আগের থেকে ইনফেকশনটা কমেছে কিনা বা ইনফেকশনটা নির্মূল হয়েছে কিনা। আমি সাধারণত বলি অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করার পরে অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন গ্যাপ দিয়ে আরেকবার ইউরিন কালচার করে দেখে নেওয়া যে ব্যাকটেরিয়াটা আপনার বডিতে রয়ে গেছে কিনা বা সেই ব্যাকটেরিয়াটা বেরিয়ে গেছে কিনা। সুতরাং এই গরমকালে আপনারা কিন্তু নিজেকে ইউরিন ইনফেকশনের হাত থেকে বাঁচাতে এই কটা জিনিস খুব ভালোভাবে ফলো করুন এবং যদি আপনার নিকট বন্ধু বা নিজে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, রোগটা সেরে যায়। কিন্তু যদি নেগলেক্ট করেন তাহলে কিন্তু এখান থেকে ইউরোসেপসিস এবং সেখান থেকে সেপ্টিসেমিয়া এবং শক এবং সেখান থেকে লাইফ রিস্ক পর্যন্ত হতে পারে। এবার শক বা সেপ্টিসেমিয়া কি সেটা নিয়ে আমি একটা অন্য ভিডিওতে আমি আলোচনা করব। এইটুকুনি মনে রাখুন, শক বা সেপ্টিসেমিয়া মানে হচ্ছে শুধুমাত্র ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে ইনফেকশনটা সীমাবদ্ধ রইল না, পুরো বডিতে সেটা ছড়িয়ে গেল এবং মাল্টি সিস্টেম ডিসঅর্ডার বা মাল্টি অর্গান ফেইলিয়ারের দিকে কিন্তু পেশেন্ট যেতে পারে। সুতরাং নেগলেক্ট করবেন না, অল্প থাকতে থাকতেই চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ হয়ে উঠুন। ধন্যবাদ।